হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ক্লিয়ার করে দেব কিভাবে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবা। ঠিক আছে? আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যদি তোমরা এই ক্লাসটা ঠিকমতো দেখো তাহলে হচ্ছে তোমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই। ঠিক আছে? আমাদের স্টুডেন্টদের মোস্ট কমন একটা প্রবলেম হচ্ছে আমরা চেঞ্জিং সেন্টেন্সে যাই আটকাই যাই। তাই না? তো আমি বিশ্বাস করি এই ক্লাস করলে তোমাদের এই দুর্বলতাটা কেটে যাবে। আচ্ছা, বলি আমি চেঞ্জিং সেন্টেন্স করতে হলে ১ম এ তোমাদের জানতে হবে মানে এক কথায় শেষ সেন্টেন্স আইডেন্টিফাই করা জানতে হবে। কি করা জানতে হবে? সেন্টেন্স আইডেন্টিফাই করা জানতে হবে। ঠিক আছে? ৫ প্রকার সেন্টেন্স শুরু করার আগে আমি তোমাদের আগে বলে নেই, অ্যাফার্মেটিভটা কিন্তু হচ্ছে অ্যাজার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। সুতরাং তুমি যদি অ্যাজার্টিভ সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারো, তুমি অ্যাফার্মেটিভ আইডেন্টিফাই করে ফেলেছো। ঠিক আছে? অ্যাজার্টিভ আইডেন্টিফাই করছো, অ্যাফার্মেটিভ আইডেন্টিফাই হয়ে গেছে। মানে অ্যাজার্টিভ খুঁজে পাইছো, তুমি অ্যাফার্মেটিভ খুঁজে পাইছো। অ্যাফার্মেটিভ খুঁজে পাইছো, তুমি অ্যাজার্টিভ খুঁজে পাইছো। মানে ২ টাই রিলেটেড। অ্যাজারেটিভের ভেতরেই কিন্তু অ্যাফার্মেটিভ পাওয়া যায়। ঠিক আছে? সো অ্যাফার্মেটিভ মানেই ধরে নিতে পারো অ্যাজারেটিভ। ঠিক আছে? তো সেন্টেন্স কয় প্রকার ভাইয়া? আমরা জানি সেন্টেন্স হচ্ছে ৫ প্রকার। সেন্টেন্স ৫ প্রকার কি, কি? একটা হচ্ছে অ্যাজারেটিভ। কি হচ্ছে? অ্যাজারেটিভ, অ্যাজারেটিভ। একটা হচ্ছে অ্যাজারেটিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ। একটা কি? ইন্টারোগেটিভ। আরেকটা কি? একটা হচ্ছে ইম্পারেটিভ। কি হচ্ছে? ইম্পারেটিভ। আর আরেকটা হচ্ছে অপটেটিভ। কি? অপটেটিভ। আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি। কি? এক্সক্লেমেটরি। তো ভাইয়া দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমরা বাধ্যতামূলক একটা আশ্চর্যবোধক দেখবা। এটা 100% দেখবা। ঠিক আছে? অপটেটিভ যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সটার অর্থ কিন্তু প্রার্থনা বুঝাবে। কি বুঝাবে? প্রার্থনা। কি? প্রার্থনা। আর ইম্পারেটিভে হচ্ছে তোমাদের সেন্টেন্সের মধ্যে আদেশ, উপদেশ ইত্যাদি টাইপের অনেকগুলো আরকি শব্দ বোঝায়। ঠিক আছে? আর ইন্টারোগেটিভে হচ্ছে তোমরা বাধ্যতামূলক একটা প্রশ্নবোধক চিহ্ন দেখবা। এটা দেখবা 100%। তো এখন যদি আমরা সেন্টেন্স আইডেন্টিফাই না করতে পারি তাহলে কেমনে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করি বলেন? করা তো যাবে না, তাই না? তো যদি তোমরা দেখো একটা সেন্টেন্স আসছে আর ওই সেন্টেন্সের মাঝে আশ্চর্যবোধক চিহ্ন নাই, তারপর প্রার্থনাবোধক কোনো কথা নাই, আদেশ উপদেশ কথা নাই, আবার হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। ঠিক আছে? তাহলে বুঝবা এটা ইন্টারোগেটিভ। আর যদি দেখো প্রশ্নবোধক চিহ্নও নাই মানে এই ৪ টার মাঝে একটাও নাই, ধরে নিবা এটা অ্যাজারেটিভ। আর অ্যাজারেটিভ মানে হচ্ছে বর্ণনা করা বা বিবৃতি করা। ঠিক আছে? আমরা জানলাম অ্যাফার্মেটিভ কি? কিভাবে আমরা জাজ করব যে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ? তোমরা বুঝতে কোনো সমস্যা যদি হয় তাহলে একটু রিভার্স করে পেছন থেকে ভিডিওটা দেখে আসবা। ঠিক আছে? তো আমরা অ্যাজার্টিভ থেকে নেগেটিভ করব ভালো কথা। কিন্তু অ্যাজার্টিভ সেন্টেন্সে যদি জাজ করতে না পারি তাহলে ভাই নেগেটিভ করা সম্ভব না। একটা স্টেপ গেল। তো পরের স্টেপে যদি আমি যাই এখানে লেখা আছে রুলস 1 এ সেন্টেন্স এ অনলি অথবা এলোন থাকলে অনলি এর পরে ব্যক্তি থাকলে নান বাট এবং বস্তু থাকলে নাথিং বাট বসে। একটা সেন্টেন্স আসবে আর ওই সেন্টেন্সের মাঝে অনলি অথবা এলোন যেকোনো একটা শব্দ থাকবে। ঠিক আছে? ওই শব্দটা জাস্ট তোমরা উঠাবা। উঠিয়ে হয় নান বাট বসাবা নতুবা নাথিং বাট বসাবা। বাকি সবটুকু যেভাবে আছে ওইভাবেই বসাবা। রুলস 1 কমপ্লিট হয়ে যায়। আমি যদি একটু তোমাদের দেখাই এই খাতায় কিন্তু জায়গা নাই। আমি একটা এক্সট্রা পেপার নিতে হচ্ছে। ঠিক আছে? এই দেখো এখানে আছে অনলি। তো আমি অনলি দিয়ে হচ্ছে একটা সেন্টেন্স লিখলাম। অনলি দিয়ে একটা কি লিখলাম? সেন্টেন্স লিখলাম। এখানে লেখা আছে অনলি শাওন ক্যান লাভ আ গার্ল। অনলি শাওন ক্যান লাভ আ গার্ল। তো এই দেখো এখানে অনলি লেখা আছে। অনলি কিন্তু আছে লেখা। তো এরপরে শাওন একজন ব্যক্তি আছে। তাহলে বাধ্যতামূলক আমি এই যে নান সরি এই যে অনলি আছে, অনলি এর জায়গায় নান বাট বসাবো। কি বসাবো? নান বাট। আর সেন্টেন্সের বাকি সবগুলো ওয়ার্ড যেভাবে আছে আমি ঠিক সেভাবে বসাবো। ঠিক আছে? এই যে অনলি এর জায়গায় আমি জাস্ট নান বাট বসাইছি। কারণ হচ্ছে এখানে অনলি এর পরে ব্যক্তি আছে। তো এরপরে বাকি যেটুকু আছে আমি ততটুকু হুবহু এখানে বসাইছি। শেষ হয়ে গেল। আবার যদি আমি আরেকটা দেখি এখানে কিন্তু অনলি এর পরে অনেস্ট মানে সততা আছে। ঠিক আছে? সততা কোনো ব্যক্তি না। যেহেতু এটা কোনো ব্যক্তি না তার মানে এটা বস্তু। 100% এটা বস্তু। ধরে নিতে হবে এটা বস্তু। ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে যেহেতু এটা ধরে নিছি মানে ধরতে পারছি অনলি এর পরে বস্তু আছে। তো অনলি এর জায়গায় আমরা এই যে নাথিং বাট দিয়ে দিব। কি দিয়ে দিব? নাথিং বাট। এই যে অনলি এর জায়গায় জাস্ট আমি কি করছি? নাথিং বাট বসাচ্ছি। এই যে আমি যদি বসাই NOTHING নাথিং তারপর হচ্ছে বাট, নাথিং বাট তারপর বাকি যেটুকু আছে এইটুকু সেম ভাবে। অনলি নাথিং বাট ক্যান লিড আস
টু সাকসেস, SUCCESS, সাকসেস। ব্যাস হয়ে গেল। তো আমাদের রুল 1 কমপ্লিট। রুল 1 এ তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে এটা কমেন্ট করে যেও। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আমি রোজ ২ এ যাই। রোজ ২ এ এখানে লেখা আছে যে অনলি সংখ্যার সাথে থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। নট মোর দেন অথবা নট লেস দেন বসে। একটু আগে আমি তোমাদের যেভাবে দেখাইছি এই যে অনলি এর পরে ব্যক্তি, অনলি এর পরে বস্তু। সেইম ভাবে একটা সেন্টেন্সে তোমরা অনলি এর পাশে অথবা অনলি যুক্ত সেন্টেন্সে কিছু সংখ্যা দেখতে পারবা। যেমন এভাবে লেখা থাকবে 6 অথবা লেখা থাকবে 8 EIGHT 8 মানে এরম টাইপের অথবা 1920, 2025 এরম টাইপের কিছু থাকবে। তো তোমরা ধরে নিবা তখন অনলি উঠায়া অনলি এর জায়গায় জাস্ট নট মোর দেন অথবা নট লেস দেন যেকোনো একটা বসাবো। ঠিক আছে? এখন যেকোনো একটা তোমরা নিজে বসালে হবে না। তোমাদের একটা রুলস মেইনটেইন করতে হবে। আর এই রুলসটা হচ্ছে নট মোর দেন তোমরা ওই সময় বসাতে পারবা। কোন সময় বসাতে পারবা? যখন হচ্ছে তোমরা টাকা দেখবা। এই যে এখানে টাকা থাকবে। কি থাকবে? টাকা। কি? টাকা। টাকা, তারপর হচ্ছে তোমরা দেখবা সময়। কি দেখবা? সময়। তারপর হচ্ছে তোমরা দেখবা ব্যবহৃত জিনিস, ব্যবহৃত জিনিস, ব্যবহৃত জিনিস। ব্যবহৃত জিনিস মনে করো এখন আমি কলম ব্যবহার করতেছি, এটা একটা ব্যবহৃত জিনিস। আমি এই যে এখানে রাখছি, রাবার এখানে শার্পেনার রাখছি। তো এগুলা হচ্ছে বস্তু। এরকম বস্তু টাইপের কোনো সেন্টেন্স যদি থাকে আর এই সেন্টেন্সে যে অনলি থাকে তাহলে তোমরা হচ্ছে অনলি এর জায়গায় কি দিবা? অনলি এর জায়গায় দিবা নট মোর দেন। কি দিবা? নট মোর দেন দিবা। তো আমি যদি একটা সেন্টেন্স লিখি, খাতাটা একটু অপরে একটা পেজ নেই। যদি তোমরা একটা যে সেন্টেন্স দেখো এখানে যদি আমি লিখি she waited, WAITED, she waited only 10 minutes, 10 minutes, MUI MUNITES, minutes, only 10 minutes। দেখো আমি কি বলছি? আমার রুলসে কিন্তু আছে অনলি এর পরে সংখ্যা। এই দেখো এখানে 10 একটা সংখ্যা আছে। তার মানে আমি বাধ্যতামূলক এখানে অনলি এর জায়গায় হয়তোবা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি একটু আগে তোমাদের লেখাই দিছি। কি লেখাই দিছি ভাইয়া? আমি লেখাই দিছি এখানে যদি টাকা, সময় অথবা ব্যবহৃত জিনিস কোনো একটা যদি থাকে তাহলে হচ্ছে তোমরা obviously নট মোর দেন দিবা। কি দিবা? নট মোর দেন দিবা। তাইলে হচ্ছে আমরা এখন কি করব? এখন এই দেখো she waited, দেখো জাস্ট অনলি এর জায়গায় আমি চেঞ্জ করব। কার জায়গায় চেঞ্জ করব? অনলি এর জায়গায় চেঞ্জ করব। বাকি সবটুকু যেভাবে আছে ওইভাবে থাকবে। ঠিক আছে? তো এখানে she waited যেভাবে আছে ওইভাবে। জাস্ট অনলি এর জায়গায় আমি কি দিলাম? অনলি এর জায়গায় আমি দিলাম নট মোর দেন। কি দিলাম? নট মোর, তারপর হচ্ছে আমি দেন দিলাম। নট মোর দেন। নট মোর দেন। তারপর কি দিব ভাইয়া? তারপর হচ্ছে বাকিটুকু যেভাবে আছে ওইভাবে 10 মিনিটস, মোর দেন 10 মিনিটস। MUNITES, more than 10 মিনিটস। শেষ হয়ে গেল। ঠিক আছে? এখন হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে নট লেস দেন ব্যবহার করা যায়। কি ব্যবহার করা যায়? নট লেস দেন। তো নট লেস দেন ব্যবহার করতে তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমরা খেয়াল রাখবা। বয়স, কি খেয়াল রাখবা? বয়স, তারপর হচ্ছে উচ্চতা, তারপর হচ্ছে দৈর্ঘ্য। কি আছে? দৈর্ঘ্য। তারপর হচ্ছে তোমরা খেয়াল রাখবা এখানে হচ্ছে দূরত্ব থাকবে। কি থাকবে? দূরত্ব থাকবে। মানে এই টাইপের কয়েকটা কথা যদি সেন্টেন্সের মাঝে থাকে আর ওই সেন্টেন্সে যদি অনলি থাকে, ঠিক আছে? আর অনলি এর পরে সংখ্যা থাকে তাহলে ধরে নিবা এই অনলি উঠিয়ে আমি হচ্ছে নট লেস দেন বসাবো। কি বসাবো ভাইয়া? নট লেস দেন বসাবো। ঠিক আছে? আরেকটা কথা তোমাদের ভিডিওর মাঝে বলে নেই, আমি যা তোমাদের দেখাচ্ছি তোমরা হচ্ছে সেটা এক্সট্রা একটা খাতায় নোট করে নাও। ঠিক আছে? আমি ভিডিওর মাঝে পিডিএফ কিন্তু দেই না বা ডেসক্রিপশন বক্সে পিডিএফ দেই না। তো আমি ভিডিওর মাঝে যা বলি তোমরা হচ্ছে তা নোট করে নাও। পরে পড়তে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে? তো আমি যদি একটা হচ্ছে সেন্টেন্স লেখি, যদি একটা সেন্টেন্স লিখি, যদি এই যে মনে করো আমি একটা সেন্টেন্স লিখলাম সেটা হচ্ছে হি ইজ, কি লিখলাম? হি ইজ অনলি 15 ইয়ার্স ওল্ড। অনলি 15 ইয়ার্স ওল্ড। 15 ইয়ার্স ওল্ড। তো এটারে আমি কিভাবে হচ্ছে নেগেটিভ করি ভাইয়া? এটারে নেগেটিভ করতে হলে এখানে দেখো অনলি আছে কিন্তু। আর অনলি এর পরে তুমি একটা সংখ্যা দেখছো। সংখ্যা দেখছো কিনা? তাহলে বাধ্যতামূলক এই অনলি এর জায়গায় হয়তোবা নট মোর দেন অথবা নট লেস দেন। এখন কোনটা বসাবো ভাইয়া? আমি হচ্ছে বসাবো এখন নট লেস দেন।
কারণ আমি বলছি বয়স, উচ্চতা, দৈর্ঘ্য অথবা দূরত্ব। এই টাইপের শব্দ দেখলে আমি বাধ্যতামূলক নট লেস দেন বসাবো। ঠিক আছে? আর যেহেতু এইখানে একটু যদি দেখাই, এখানে কিন্তু ইয়ার্স ওল্ড মানে বয়স বুঝাচ্ছে। সো এখানে obviously হচ্ছে নট লেস দেন। কি? নট লেস দেন। তো সবটুকু যেভাবে আছে ওইভাবে জাস্ট আমি অনলি এর জায়গায় নট লেস দেন দিব। এই যে হি ইজ নট লেস দেন, হি ইজ নট লেস দেন, হি ইজ নট লেস দেন। তারপর হচ্ছে বাকিটুকু যেভাবে আছে ওইভাবে 15 ইয়ার্স ওল্ড, 15 ইয়ার্স ওল্ড, 15 ইয়ার্স ওল্ড। শেষ হয়ে গেল। ২ নাম্বার রুলস আশা করি শেষ হয়ে গেছে। তোমাদেরও ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা। ঠিক আছে? তো ৩ নাম্বার রুলসে আমি যদি একটু যাই, ৩ নাম্বার রুলসে লেখা আছে both এর পরিবর্তে একটা সেন্টেন্স যদি থাকে আর আমি যদি ধরে নিতে পারি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আসলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সও কিন্তু বদ থাকে। আবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সও বদ থাকতে পারে। এখন তুমি যদি অ্যাফার্মেটিভ এর এই বদটা যদি তুমি ইন্টারোগেটিভ এ অ্যাফার্মেটিভ ভাইবা বসিয়ে দাও অ্যাজারেটিভ এর রুলস, তাহলে তো তুমি এবার গুলাই ফেলছো, এবার পোস্টমর্টেম কইরা ফেলছি। এটা কি হয়? সো এর জন্যই আমি বলি যে বারবার তুমি সেন্টেন্স গুলা ভালো করে বুঝবা। কারণ সেন্টেন্স ক্লিয়ার করতে না পারলে, সেন্টেন্স আইডেন্টিফাই করতে না পারলে তুমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সহ চেঞ্জিং সেন্টেন্সের যতটা রুলস আছে একটাও পারবা না। ঠিক আছে? তো আমি এখন দেখি এখানে বতের পরিবর্তে নট অনলি ড্যাশ বাট অলসো ড্যাশ। অর্থাৎ যেখানে বথ দেখবো এখানে হচ্ছে নট অনলি, তারপরে যে ড্যাশ আছে ওই ড্যাশের জায়গায় ওই সেন্টেন্স থেকে একটা হচ্ছে শব্দ বসানো লাগে। আর বাট অলসোর পরে আরেকটা শব্দ বসানো লাগে। তো এটা আমি তোমাদের খাতা কলমে একটু দেখিয়ে দিই। যেহেতু খাতায় জায়গা নেই, তাই আমি এক্সট্রা একটা পেজ নিছিলাম এর আগেও। এখন একটু দেখাই তোমাদের। এই যে মনে করো এখানে লেখা আছে বথ। কি লেখা আছে? বথ। যে BOTH বথ, শাওন, বথ শাওন SHA ডাবল সরি ON WON শাওন, বথ শাওন ক্যান লাভ আ গার্ল। বথ শাওন ক্যান না, এটা হয় নাই। আমি যদি আবার লিখি BOTH বথ SHAWON বথ শাওন অ্যান্ড নুসরাত NUSRAT নুসরাত আর অনেস্ট HONEST আর অনেস্ট। যে লিখলাম যে বথ শাওন অ্যান্ড নুসরাত আর অনেস্ট। তো এখানে কি দেখছি? বথ দেখছি। আমি কি লিখে দিছি ভাইয়া? আমি লিখে দিছি বথ থাকলে বথের পরিবর্তে মানে বথ ওই জায়গা থেকে উঠাইয়া তুমি নট অনলি বাট অলসো দিবা। তো এখানে ২ টা ড্যাশ আছে। ঠিক আছে? এই ২ দেখো আমি এখানে লিখলাম বথ উঠাই দিছি, কিন্তু বথ উঠাইয়া কি লিখতেছি? নট অনলি। এখানে আমি ড্যাশ দিলাম। আবার এখানে লেখা আছে বাট, এখানে দিলাম বাট অলসো। তারপর এখানে দিলাম ড্যাশ। ঠিক আছে? এখন এই ১ম ড্যাশের জায়গায় তুমি এন্ড এর আগে যে নাম থাকবে সেটা হচ্ছে এখানে বসাবা। SHAWON শাওন। আর এন্ড এর পরে যে নামটা এটা হচ্ছে এখানে বসাবা। ব্যাস এতটুকু কাজ করার পরে তোমার হচ্ছে বাকি যেটুকু আছে সেটুকু এখানে বসানো লাগবে। এখন আমি এইখানে ইজ বসাইছি। বলতে পারো ভাইয়া এখানে আর আছে আপনি কেন ইজ বসালেন? ঠিক আছে? এখানে একটা কাহিনী আছে। এই যে আর হবে না ইজ হবে না হ্যাভ হবে না হ্যাজ হবে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব হবে সেটা হচ্ছে এই ২ নাম্বার নামটা ডিসাইড করে দেয়। এখানে যদি নুসরাত থাকতো, এস থাকতো তাহলে বোঝা গেল এখানে অনেকগুলো নুসরাত আছে। ঠিক আছে? যেহেতু এখানে কোনো এস নাই তার মানে জাস্ট একজন নুসরাত বোঝাচ্ছে। আর একজন বোঝালে আমরা জানি সেটা হচ্ছে সিঙ্গুলার। সেটা হচ্ছে কি? সিঙ্গুলার। আর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। সবসময় ভার্ব কি হয় ভাইয়া? সিঙ্গুলার হয়। আমি কিন্তু সিঙ্গুলার ভার্ব লিখে দিচ্ছি। যেমন এম ইজ, এটা হচ্ছে সিঙ্গুলার। এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার। তারপর হচ্ছে এম ইজ এর পরে যে আর আছে, আরটা হচ্ছে আবার কিন্তু প্লুরাল। কি আছে? প্লুরালে আছে। হ্যাভ, হ্যাজ, এখানে হ্যাজটা কিন্তু হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে? হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার। তারপর হ্যাভটা হচ্ছে প্লুরাল। হ্যাভ কি? হ্যাভ হচ্ছে প্লুরাল। হ্যাভ হচ্ছে প্লুরাল। এরপরে হচ্ছে যাই হোক আর কিছু আপাতত না জানলেও চলবে। তো এখন খেয়াল করো কোনো সময় যদি ২ টা নাম এন্ড দিয়ে একসাথে থাকে তাহলে হচ্ছে এখানে ২ জন বুঝাচ্ছে। আর ২ জন বুঝালে সেটা হচ্ছে প্লুরাল। ওই কারণেই ওইখানে আর হইছে। ঠিক আছে? এখানে যেখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্বও হইছে প্লুরাল। কিন্তু আমরা ভাঙ্গার সময় যদি নট অনলি বাট অলসো লেখি, আর নট অনলি বাট অলসো লেখার পরে বাট অলসোর পরে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, তুমি সিঙ্গুলার ভার্ব নিবা।
যদি প্লুরাল ভার্ব হয় তুমি প্লুরাল ভার্ব নিবা। যেহেতু একটু সিঙ্গুলার ভার্ব, এইটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সরি এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তোমরা হচ্ছে এর সাথে সিঙ্গুলার ভার্ব নিবা। তো কি হইল? নট অনলি শাওন বাট অলসো নুসরাত ইজ অনেস্ট। বাকি যেটুকু আছে ওইভাবে HONEST অনেস্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবো, আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো গেল এই রুলস। এরপরে যদি আমি যাই যে এভরি থাকলে তার পরিবর্তে দেয়ার ইজ নো বাট বা দেয়ার ইজ নো ড্যাশ হু ডাজ নট। একটা সেন্টেন্স যদি আসে আর ওই সেন্টেন্সের মাঝে যদি এভরি থাকে তাহলে বাধ্যতামূলক তোমরা এভরি উঠিয়ে নিবা। আর ওই জায়গায় দেয়ার ইজ নো বাট অথবা দেয়ার ইজ নো ড্যাশ হু ডাজ নট। তো এখন কি তোমরা ইচ্ছা অনুযায়ী বসাবা? আরে বাবা, মগের মূল্যক নাকি? তোমরা কিন্তু ইচ্ছা অনুযায়ী বসাতে পারবা না, ঠিক আছে? তোমরা হচ্ছে কিছু হলেও রুলস মেনটেন করা লাগবে ভাইয়া। আর রুলসটা কি আমি তোমাদের বলে দেই এখন। ঠিক আছে? এখন আমি তোমাদের রুলসটা একটু বলে দেই। রুলসটা হচ্ছে যদি তোমরা দেখো একটা সেন্টেন্স আসছে, মনে করো আমি একটু সেন্টেন্স লিখলাম অল বয়েজ। কি লিখলাম? অল বয়েজ। অল বয়েজ। তারপর আমি লিখলাম হচ্ছে আর অনেস্ট। অল বয়েজ আর অনেস্ট। RHONEST। অল বয়েজ আর অনেস্ট। সবগুলা বালক হচ্ছে কি? সবগুলা বালক হচ্ছে সৎ। এখন কথা হচ্ছে আমরা এফার্মেটিভ থেকে নেগেটিভ করব। এফার্মেটিভ থেকে নেগেটিভ করা মানে কি ভাইয়া? এফার্মেটিভ থেকে নেগেটিভ মানে করা হচ্ছে একটা সেন্টেন্সকে তুমি নাবোধক বানাবা। হাবোধকের যে উত্তর থাকছে, নাবোধকের উত্তরটাও কিন্তু সেইম হতে হবে। উম বাহ্যিকভাবে দেখতে একটু ভিন্ন রকম লাগবে কিন্তু অর্থটা একই রকম। যেমন আমি যদি বলি যে আমি একজন খারাপ ছেলে। এটা আমি যদি নেগেটিভ বানাই তাহলে হচ্ছে একজন বলবে যে সে মোটেও ভালো ছেলে নয়। সে খারাপ ছেলে আর সে মোটেও ভালো ছেলে নয়। দুটো কিন্তু একই। দুটো কিন্তুই একই। তো সেইম ভাবে এখানে অল বয়েজ আর অনেস্ট, সবগুলো বালক সৎ। তো আমি যদি বলি যে কোনো ছেলেই অসৎ নয়, কোনো ছেলেই অসৎ নয় মানে সবগুলা ছেলেই সৎ। ঠিক আছে? তো যাই হোক, অল বয়েজ, আচ্ছা অল না লিখিয়ে এখানে হচ্ছে আমি এভরি লিখি। EVERY এভরি। তো দেখো এখানে একটা সেন্টেন্স লিখছি। সেন্টেন্স লেখার পরে এই সেন্টেন্সে কিন্তু এভরি আছে। কি আছে? এভরি আছে। আর আমি শিখাই দিছি রুলসে, কি শিখাই দিছি? এভরি থাকলে তার পরিবর্তে দেয়ার ইজ নো ড্যাশ বাট অথবা দেয়ার ইজ নো হু ডাজ নট। তো কোনো সময় যদি দেখো একটা সেন্টেন্স আসছে আর ওই সেন্টেন্সের মাঝে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া কোনো মেইন ভার্ব নাই, যে কাজ করা, খাওয়া ইত্যাদি কোনো ক্রিয়া নাই, মানে এক কথায় কোনো প্রাইমারি ভার্ব নাই, বা ধরতে পারো হচ্ছে মেইন ভার্ব নাই, মেইন ভার্ব নাই। এখন হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, কোনো মেইন ভার্ব নাই। দেখো এই অনেস্ট অর্থ সৎ, বয়েজ অর্থ বালকগুলো, এভরি অর্থ প্রত্যেকে। আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। এখানে কোনো মেইন ভার্ব নাই। তো মেইন ভার্ব যদি না থাকে তাহলে হচ্ছে তোমরা বসাবা দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো, এই যে এখানে লেখা আছে দেয়ার ইজ নো। তারপর হচ্ছে কি দিবা? দেয়ার ইজ নো দিয়ে কি দিবা? ড্যাশ বাট দিবা। দেয়ার ইজ নো ড্যাশ বাট। দেয়ার ইজ নো ড্যাশ বাট। আর যদি মনে করো একটা সেন্টেন্স থাকে, এই যে মনে করো আমি যদি লিখি EVERY এভরি, তারপর যদি আমি লিখি স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট, পাসেইড, PASSED পাসেড, তারপর যদি লিখি দা এক্সাম, দা এক্সাম। তো এইখানে দেখো পাসের অর্থ পাস করা, একটা ভার্ব আছে, কিন্তু একটা ভার্ব আছে, একটা মেইন ভার্ব। আর মেইন ভার্ব থাকলে হচ্ছে আমরা এটা ট্রান্সলেট করার সময় বা উত্তর করার সময় আমরা দিব হচ্ছে দেয়ার ইজ নো ড্যাশ হু ডাজ নট। হু ডাজ নট। ঠিক আছে? তো এবার যদি আমরা এক্সাম্পলে যাই, তো এক্সাম্পলে গেলে পরে এখানে একটা সেন্টেন্স আমরা দেখব এভরি ভয়েস আর অনেস্ট। এভরি ভয়েস আর অনেস্ট। তো এইখানে দেখো আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখানে কিন্তু কোনো মেইন ভার্ব নাই, তাই না? আর এখানে যেহেতু কোনো মেইন ভার্ব নাই, আমরা কি করব? মেইন ভার্ব না থাকলে হচ্ছে আমরা দেয়ার ইজ নো ড্যাশ বাট এইটা বসাতে হবে। অর্থাৎ যেখানে এভরি লেখা আছে এই এভরি এর জায়গায় দেয়ার ইজ নো ড্যাশ বাট বসাতে হবে। ঠিক আছে? তো একটু দেখি এখানে আছে এভরি বয়েজ, আমি এভরি এর জায়গায় লিখে নিলাম দেয়ার ইজ নো। কি লিখে নিলাম? দেয়ার ইজ নো। আর হচ্ছে এখানে বয়েজ লেখা আছে। যেকোনো সময় এভরি কে হচ্ছে ট্রান্সলেট অর্থাৎ ভাঙার সময়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় এখানে যদি প্লুরাল থাকে তাহলে হচ্ছে তুমি একবারে সিঙ্গুলার বানিয়ে দিবা। তাহলে কি বানিয়ে দিবা? সিঙ্গুলার বানিয়ে দিবা। এখানে বয় আছে, তুমি বয়েজ মানে এখানে বয়েজ আছে, তুমি বয়েজ না লিখে হচ্ছে বয় লিখবা। কি লিখবা? বয় লিখবা।
তো বয় যেহেতু আমি এখানে লিখছি, এখানে বয়েজ আছে, বয়েজ থাকার কারণে মানে অনেকগুলা ছেলে থাকার কারণে ভার্ব হইছে প্লুরাল, তাই না? আর যেহেতু আমি এখানে অনেকগুলা বালক থেকে মাত্র একজন বালক বানিয়ে ফেলছি, অর্থাৎ এখানে কোনো এস দেই নাই। যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, আমি হচ্ছে সিঙ্গুলার ভার্ব নিব। অর্থাৎ এখানে আর না নিয়ে আমি ইজ নিব। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। ঠিক আছে? বুঝতে কোনো আপত্তি নাই তো? তো এরপরে অনেস্ট আছে, আমি অনেস্ট দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? অনেস্ট। অর্থাৎ দেয়ার ইজ নো বয় ইজ অনেস্ট। দেয়ার ইজ নো বয় ইজ অনেস্ট। একটা শেষ। তো এরপরে যদি যাই, এভরি স্টুডেন্ট পাসেড দ্য এক্সাম। তোমরা খেয়াল করছো কিনা জানি না, একটু খেয়াল করে দেখবা। এইখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। পাসের অর্থ পাস করা, এটা হচ্ছে মেইন ভার্ব। আর যদি মেইন ভার্ব থাকে তাহলে হচ্ছে আমরা দেয়ার ইজ ন, তারপর হচ্ছে ড্যাশ, তারপর হু ডাজ নট এইটা বসাবো। ঠিক আছে? হু ডাজ নট এই শব্দটা একটু খেয়াল করো। আমাদের এই এক্সাম্পলে এই শব্দটা একটু চেঞ্জ হবে। মানে এই ওয়ার্ডটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে? এই ওয়ার্ডটা হচ্ছে একটু চেঞ্জ হবে। তো আমি যদি যাই, এবার যদি গিয়ে দেখি, এখানে লেখা আছে এভরি স্টুডেন্ট পাসেড দ্য এক্সাম। তো এখানে আমি এভরি এর জায়গায় কি লিখবো? মুখস্থ লিখবো দেয়ার ইজ নো। কি লিখবো? দেয়ার ইজ, তারপর হচ্ছে নো। দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো লেখার পরে হচ্ছে একটা ড্যাশ আছে। আমি এভরি এর পরে যে শব্দটা দেখবো, এই শব্দটা হচ্ছে আমি দেয়ার ইজ নো এর পরে বসিয়ে দিব। ঠিক আছে? তাইলে আমি পরে বসালাম স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। এটা বসানোর পরে এখানে পাসেড আছে, আমি পাসেড, আপাতত পাসেড লেখার কোনো প্রয়োজন নাই। কারণ দেয়ার ইজ নো লেখার পরে একটা ড্যাশ আছে। সরি, এই যে এখানে ড্যাশ আছে, আমি ড্যাশে একটা শব্দ বসাইছি। ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে হু আছে, তারপর ডাজ আছে, তারপর নট আছে। তো এটুকু আমি আগে বসাই। তারপর আমি যদি এখানে হু লিখি, তারপর হচ্ছে ডিড লিখি, কি লিখি? এখানে আছে ডাজ। আমি ডাজ লিখতে পারবো না ভাইয়া। আমি ডাজ এই কারণে লিখতে পারবো না, এখানে পাসেড আছে। আর পাসেড হচ্ছে পাস্ট ফর্ম। কি ফর্ম ভাইয়া? পাস্ট ফর্ম। এটা যেহেতু পাস্ট ফর্ম, পাস্ট মানে অতীত। ডু এবং ডাজ এগুলা মূলত হচ্ছে আমাদের প্রেজেন্ট। কি এগুলা? প্রেজেন্ট। আর ডিড হচ্ছে আমাদের অতীত। ডিড কি? অতীত। যেহেতু এই বাক্যটা অতীত রিলেটেড, তাই আমরা হচ্ছে এইখানে হু এর পরে ডাজ না দিয়ে কি দিব? ডিড দিব। কি দিব? ডিড দিব। হু ডিড, তারপর হচ্ছে নট। হু ডিড নট এগুলো মুখস্থ, মানে এতটুকু মুখস্থ, এতটুকু মুখস্থ রুলসে আছে। দেয়ার ইজ নো, এই দেখো লেখা আছে দেয়ার ইজ নো। তারপর ড্যাশের পরে হু ডাজ নট, এখানে আমি লিখছি হু ডিড নট। কি লিখছি? হু ডিড নট। এরপরে আমি হচ্ছে যেটুকু বাকি থাকছে, পাসের দা এক্সাম, তাইলে এখানে বাকিটুকু লিখে দিব পাসের দা এক্সাম। পাসের দা এক্সাম। পাসের দা এক্সাম। তো এতটুকু বুঝছো কিনা? যদি না বুঝো তাহলে আবারও বলছি, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা। ঠিক আছে? আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এরপরে যদি আমরা একটা রুলস পড়ি, এখানে আছে সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ বসে। সাথে নট অলওয়েজ এর আগে ডু অথবা ডাজ বসে। একটু খেয়াল করো, সামটাইম থাকলেই কিন্তু আমরা হচ্ছে সামটাইম এর পরিবর্তে নট অলওয়েজ দিব। কি দিব? নট অলওয়েজ দিব। আর নট অলওয়েজ এর আগে অবভিয়াসলি আমরা হয়তোবা ডু দিব, নতুবা ডাজ দিব। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? তো দিয়ে এবার আমি যদি একটু এক্সাম্পলে যাই, কোথায় যাই? এক্সাম্পলে যাই। যদি এক্সাম্পলে যাই, আমি একটা এক্সাম্পল লিখি। সামটাইমস, সামটাইমস, TIMES, sometimes he tells, sometimes he tells, sometimes he tells the truth, 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 sometimes he tells the truth। তো এইটাকে যদি হচ্ছে আমি উত্তর করতে যাই, অর্থাৎ এফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই, তাহলে হচ্ছে আমার একটা রুলস ফলো করতে হবে। রুলস কোনটা ভাইয়া? এই যে সামটাইমস থাকলে তার পরিবর্তে বাধ্যতামূলক নট অলওয়েজ বসাতে হবে। ঠিক আছে? আর এই নট অলওয়েজ এর আগে হয়তোবা ডু নতুবা ডাজ, হয়তোবা ডু নতুবা ডাজ বসাবা। ঠিক আছে? তো এখন আমি একটু এই যে একটু যদি এক্সাম্পলে যাই, তো সামটাইমস আছে এখানে। এখানে সামটাইমস থাকার কারণে আমরা হচ্ছে নট অলওয়েজ দিব। ঠিক আছে? আর নট অলওয়েজ দেওয়ার আগে আমরা হচ্ছে ডু বসাবো না ডাজ বসাবো সেটা দেখবো। ঠিক আছে? তো মূলত হি, তারপর হচ্ছে আরো অনেকগুলা শব্দ হি, সি, ইট এগুলা থাকলে হচ্ছে আমরা ডাজ বসাবো। কি বসাবো? ডাজ বসাবো। তো যেহেতু এখানে হি আছে, আমরা প্রথমে ডাজ বসাবো। ডু অথবা ডাজের মধ্য থেকে আমরা ডাজ নিলাম। ডাজের পরে এখানে সামটাইমস আছে, আমরা সামটাইমস এর বদলতে লিখবো নট অলওয়েজ। কি লিখবো? নট অলওয়েজ। কি লিখবো? নট অলওয়েজ। এ এল
WAYS, নট অলওয়েজ। তাহলে ডাজ নট অলওয়েজ, পরে বাকিটুকু যেভাবে আছে আমরা ওইভাবে বসিয়ে দিব। যেমন যদি লেখি TLLS, টেলস দ্য ট্রুথ, টেলস দ্য ট্রুথ, ঠিক আছে? শেষ হয়ে গেল। তো এবার পরের রুলসে একটু যাই। পরের রুলস হচ্ছে এখানে লেখা আছে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে ন সুনার হ্যাড ড্যাশ দেন বসে। ঠিক আছে? একটু খেয়াল রাখবা, একটা সেন্টেন্স থাকবে আর ওই সেন্টেন্সের মাঝে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে ওটা উঠিয়ে নিবা। তারপর হচ্ছে ওটার পরিবর্তে ন সুনার হ্যাড ড্যাশ দেন দিবা। একটা এক্সাম্পল যদি দেখি আমরা, অ্যাজ সুন অ্যাজ, এই যে আমি একটু লেখি, একটু ছোট করে লেখি যেহেতু খাতায় জায়গা নাই। অ্যাজ সুন অ্যাজ, তারপর হচ্ছে হি রিচেড হোম। হি RECHED, হি রিচেড হোম। একটা কমা আছে, তারপর হচ্ছে এখানে লিখবো আমরা হি, তারপর হ্যাড, তারপর ডিনার, DINNER, ডিনার। যখন সে বাড়িতে পৌঁছালো তখন সে খাবার খেলো। ঠিক আছে? তো আমরা অ্যাজ সুন এর যেহেতু দেখে ফেলছি, আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি লিখবো ভাইয়া? অ্যাজ সুন এজ এর পরিবর্তে লিখবো ন সুনার হ্যাড। তো এটা মুখস্থ লিখে নেই, ন সুনার হ্যাড। কি লিখবো? ন SOONER, নো সুনার, তারপর হচ্ছে হ্যাড, ন সুনার হ্যাড। তারপর কি আছে ভাইয়া? এখানে আছে ড্যাশ। এইখানে তুমি কি করবা? এখানে হচ্ছে এই ড্যাশের জায়গায় এই কমার আগ পর্যন্ত যা আছে তা তোমরা লিখে নিবা। কি দিবা? লিখে দিবা। তো নো সুনার হ্যাড হি রিচেড, RECHED, হি রিচেড, তারপর হচ্ছে হুম, হি রিচেড হুম। তারপরে কি ভাইয়া? রিচেড হুম এর পরে তারপর দেন আছে। কি আছে? ড্যাশ বসানোর পরে, ড্যাশে শব্দ বসানোর পরে দেন দিবা। তাহলে আমি একটু দেন লিখি, THAN, দেন। তারপরে কি ভাইয়া? তারপরে হচ্ছে তোমরা এই কমার বাকিটুকু এখানে লিখে দিবা। হি হ্যাড ডিনার, হি হ্যাড ডিনার, হি হ্যাড ডিনার, শেষ হয়ে গেল। ঠিক আছে? এর পরের রুলসে যদি যাই, এখানে আছে অ্যাজ ওয়েল অ্যাজ। কি আছে? অ্যাজ ওয়েল অ্যাজ। তো অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে হচ্ছে তোমরা কি দিবা? নট অনলি বাট অলসো। কি দিবা? নট অনলি বাট অলসো। যদি আমি একটা বাক্য লিখি, বাক্যটা যদি আমি লিখি, এখানে একটু ছোট করে লিখি, সরি, এখানে যদি লিখি নুসরাত, তারপর হচ্ছে আমি যদি লিখি নুসরাত অ্যান্ড, সরি, নুসরাত অ্যান্ড না, নুসরাত ইজ রিচ, RICH, রিচ, অ্যাজ ওয়েল অ্যাজ, WELL, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর তারপর জেনারাস, GENERO, তারপর হচ্ছে US, জেনারাস। তো এটাকে যদি আমি ট্রান্সলেট করতে যাই বা উত্তর করতে যাই বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই, দেখো আমি আগে তোমাদের একটা রুলস পড়াইছিলাম। এই যে এখানে মনে হয় নট অনলি বাট অলসো, খেয়াল করছো কিনা? এখানে আবার আসছে নট অনলি বাট অলসো। একটাই তফাৎ, এই দেখো এখানে হচ্ছে আমি কোন জায়গায় জানি তোমাদের পড়াইছিলাম, নট অনলি বাট অলসো দিয়ে কোন জায়গায় জানি পড়াইছিলাম, একটু দেখো দেখা যায় কিনা, একটু খুঁজি আমরা। ঠিক আছে? এখানে নান বাট, এখানে নাথিং বাট, এটা তো ঠিক আছে। তারপর হচ্ছে এখানে যদি দেখি, হ্যাঁ বত, এই দেখো শাওন এন্ড নুসরাত, শাওন এন্ড নুসরাত, অর্থাৎ দুইটা নাম যদি একত্রে থাকে এন্ড দিয়ে, তখন হচ্ছে নট অনলির পরে প্রথম নাম বসাবো, বাট অলসোর পরে এর পরবর্তী নাম বসাবো। ঠিক আছে? আর এইখানে যেহেতু আমাদের দুইটা নাম একসাথে এন্ড দিয়ে যুক্ত না, ঠিক আছে, তাই না? তো এখন এটা আমরা কিভাবে করব? এটা হচ্ছে প্রথমে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ লিখার আগে, অ্যাজ ওয়েল অ্যাজ লিখার আগে আমরা হচ্ছে এই অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের যে শব্দ আছে, এই শব্দের আগের যে যতটা শব্দ আছে ঠিক ততটা শব্দ আমাদের আগে লিখতে হবে। ভাইয়া বুঝছো কিনা? আমি আবার বলে দিই। এই বোধটা আর এই বোধটা প্রায় সমান। এখানেও নট অনলি বাট অলসো, এখানেও নট অনলি বাট অলসো। ঠিক আছে? এই যে যদি দেখো, এইখানেও হচ্ছে নট অনলি বাট অলসো, এখানেও হচ্ছে নট অনলি বাট অলসো। বাট এই নট অনলি বাট অলসো দুইটা নাম একসাথে এন্ড দিয়ে যুক্ত আছে। আর এখানে দুইটা নাম নাই। যদি দুইটা নাম না থাকে আর অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, তখন তারে করতে হলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের যে শব্দ আছে, এর আগের যতগুলা শব্দ আছে সবগুলো আগে লিখতে হবে। ঠিক আছে? আমি যদি একটু লিখি নুসরাত, তারপর ইজ লিখি, এতটুকু লেখার পরে হচ্ছে আমি অ্যাজ ওয়েল অ্যাজ এর বিপরীতে যে শব্দ, যে নট অনলি, কি দিব? নট অনলি। আমি অ্যাজ ওয়েল অ্যাজ এর পরিবর্তে দিব নট অনলি। এই দেখো লেখা আছে অ্যাজ ওয়েল অ্যাজ এর পরিবর্তে নট অনলি দিব, তারপর হচ্ছে একটা ড্যাশ দিব।
আর এই ড্যাশের জায়গায় হচ্ছে আমি এই যে অ্যাজ ওয়েল এজ এর আগের যে শব্দ যেটা আমি বাদ দিয়েছিলাম, এটা হচ্ছে এখানে বসিয়ে দিব। যেমন RICH রিচ। তো নট অনলি এর পরে ড্যাশের পরে কি আছে ভাইয়া? এখানে রুলসে আছে কিন্তু বাট অলসো। কি আছে? বাট অলসো আছে। তো এখানে আমরা দিমু বাট অলসো। কি দিমু? বাট অলসো দিমু। তো বাট অলসো দেওয়ার পরে এইখানে বাকিটুকু থাকছে এ জেনেরাস। আমি দিয়ে দিব এ জেনেরাস। কি দিয়ে দিব? এ জেনেরাস। এ জেনেরা। ঠিক আছে? আর ও ইউএসএ জেনারেস হয়ে গেল। তো এই পেইজে আর জায়গা নাই। আমি পরের পেইজে যাই। ঠিক আছে? এখন পরের রুলসটা একটু পড়ি। এখানে আছে টু ড্যাশ ডু থাকলে এর পরিবর্তে সো ড্যাশ দ্যাট। এটা মোস্ট ইম্পোর্টেন্ট, এটা তোমাদের লাগবে না। এটা প্রায় পরীক্ষাতে আসে না। ঠিক আছে? মেক্সিমাম পরীক্ষাতেই এটা আসে না। তো এরপরে যদি তোমরা দেখো এখানে আছে মোস্ট, হ্যাভ টু, ক্যান যদি থাকে। অর্থাৎ একটা সেন্টেন্সের মাঝে ১ টা ২ টা ৩ টা এই ৩ টা ওয়ার্ড থাকলে তোমরা হচ্ছে এই ৩ টা ওয়ার্ডের বদৌলতে হয়তোবা ক্যানট ভার্ব বসাবা, নতুবা হচ্ছে তোমরা ক্যানট হেল্প বসাবা। ঠিক আছে? তো আমি ক্যানট হেল্প দিয়ে তোমাদের একটু দেখাই। একটা সেন্টেন্স যদি আমি লিখি, তারপর হচ্ছে যদি লিখি আই হ্যাভ, তারপর টু, তারপর হচ্ছে ওয়ার্ক, তারপর হচ্ছে হার্ড। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তো এখানে হ্যাভ আছে। আমি এর জায়গায় বসালাম। জাস্ট হ্যাভ এর জায়গায় আমি কি বসাবো? এই হ্যাভ, এই দেখো এখানে হ্যাভ আছে। সরি, এখানে হ্যাভ টু আছে। এই হ্যাভ টু এর জায়গায় আমি ক্যানট পার্ট অথবা ক্যানট হেল্প, আমি ইচ্ছা অনুযায়ী ক্যানট হেল্প বসাই। এই যে আমি বসালাম হ্যাভ টু এর জায়গায় হ্যাভ টু না বসিয়ে বসালাম ক্যানট হেল্প। কি দিলাম? ক্যানট হেল্প দিলাম। তো এরপরে একটা রুলস দেখো, এই রুলসেই কিন্তু একটা টার্ম আছে। ক্যানট হেল্প এর পর ভার্বের সাথে আইএনজি বসে। এখানে ভার্ব কি ভাইয়া? ভার্ব হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক অর্থ কাজ করা। ঠিক আছে? তো তুমি কি করবা? তুমি হচ্ছে এই ওয়ার্ক এর জায়গায় লিখবা ওয়ার্কিং। কারণ ওয়ার্ক হচ্ছে ভার্ব আর ভার্বের সাথে আইএনজি বসে। এই দেখো ভার্বের সাথে কিন্তু আইএনজি বসে। তো ভার্বের সাথে আইএনজি বসানোর পরে হার্ড আছে, তুমি হার্ড দিয়ে দিবা। আই ক্যানট হেল্প ওয়ার্কিং হার্ড। শেষ হয়ে গেল ভাইয়া। এবার সর্বশেষ রুলসে যাই। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে সবসময় তুমি অপোজিট ওয়ার্ড বসাবা। কি বসাবা? অপোজিট ওয়ার্ড বসাবা। এটা কেমনে ভাইয়া? আমি যদি লিখি শাওন, SHAWON, শাওন, শাওন ইজ আ গুড বয়। শাওন ইজ আ গুড বয়। তো এটাকে আমি নেগেটিভ করব। ঠিক আছে? দেখো আমি রোজ পড়াইছি হইছে এখানে নট অনলি আছে, এখানে হচ্ছে বথ আছে, এখানে এভরি আছে, এখানে সামটাইম আছে, এখানে অ্যাজ সুন অ্যাজ আছে, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এখানে মোস্ট হ্যাভ টু ক্যান আছে। কিন্তু ভাইয়া এই সেন্টেন্সের মাঝে এরম টাইপের কিচ্ছু নাই, তাই না? আর যেহেতু কিচ্ছু নাই এটা রুলসের বাইরা। এটা করতে হলে তোমাকে অবভিয়াসলি সেন্টেন্সের অর্থ জানতে হবে। তো এখানে লেখা আছে শাওন ইজ এ গুড বয়। শাওন একজন ভালো ছেলে। তুমি ওটারে এমনভাবে নেগেটিভ করবা, মানে নাবুতক বাক্য বানাবা যাতে বোঝা যায় যে প্রকৃতপক্ষে শাওন একজন ভালো ছেলে। যেমন শাওন একজন ভালো ছেলে, আমি যদি তারে নেগেটিভ বানাই তাহলে আমি লিখতে পারি শাওন মোটেও খারাপ ছেলে নয়। তাহলে শাওন খারাপ ছেলে নয় আর শাওন হচ্ছে ভালো ছেলে, একই কথা। তাই না? তো অপোজিট ওয়ার্ড এখানে যে আমি লিখছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে সবসময় অপোজিট ওয়ার্ড বসে। এটা কেমনে ভাইয়া? এটা হচ্ছে এই যে শাওনের জায়গায় শাওন দিলাম, তারপর হচ্ছে ইজ দিলাম, তারপর হচ্ছে একটা নট দিতে হবে। যেহেতু আমি এটা নেগেটিভ বানাইতেছি, একটা নট দিতেই হবে। শাওন ইজ নট। তাহলে গুড এর অপোজিট কি ভাই? এই যে অপোজিট লেখা আছে, অপোজিট মানে বিপরীত। গুড এর বিপরীত কি? গুড এর উপর বিপরীত হচ্ছে, সরি এখানে এ আছে আমি এ বসিয়ে নিই। গুড এর বিপরীত হচ্ছে ব্যাড। তাহলে শাওন ইজ নট এ ব্যাড বয়। শাওন ইজ নট এ ব্যাড বয়। মানে তোমরা জাস্ট একটা শব্দ বার করবা, যে শব্দকে চেঞ্জ করলে পরে সম্পূর্ণ বিপরীত একটা অর্থ আসে। ঠিক আছে? এখানে আসলো বয়, তুমি যদি গার্ল বানিয়ে দাও এটাও বিপরীত হয়। কিন্তু এই সেন্টেন্সটা তুমি গুলাই ফেলছো। বলছে ছেলেকে নিয়ে, তুমি যদি মেয়েকে নিয়ে লেখো এটা হয় না ভাইয়া। এখানে হচ্ছে শাওন একজন ভালো ছেলে, তুমি লেখলা শাওন মোটেও খারাপ ছেলে না। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতটুকুই। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করবা। আর বিশেষ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ঠিক আছে? আপনাদের সাবস্ক্রাইবের অপেক্ষায় থাকলাম। আর দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।